যারা এখনই সাংবিধানিক পরিবর্তন চায় তাদের উদ্দেশ্য ভিন্ন, বললেন সালাউদ্দিন। সবার মতের ভিত্তিতে সংস্কারের রূপরেখা দিলেও ভিন্নভাবে উপস্থাপন করছেন অনেকে। সংবিধান সম্পর্কিত সংশোধনী প্রস্তাবগুলোকে বোঝায়, তাহলে সেই অংশবাদে বাকিগুলো বাস্তবায়নযোগ্য এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। নির্বাচনের প্রায় দুদিন পর জাকসুর ভোট গণনা শেষ। ফল ঘোষণার সন্ধ্যায় অনিয়মের অভিযোগ এনে আরও এক নির্বাচন কমিশনারের পদত্যাগ। আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারব। নেত্রকোনা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় এখনও ৩ শিশু নিখোঁজ। দ্বিতীয় দিনের অভিযানে মিলল একজনের মরদেহ। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাষ্ট্রকে প্রকৃত গণতন্ত্রে রূপান্তরের লক্ষ্যে নির্বাচিত সরকার, সংসদ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার। দলগুলোর ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু পরস্পরের প্রতি সহনশীল থাকতে হবে। লেকশরে দুপুরে হয় গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশার শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভা। সেখানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আরও বলেন, যারা এখনই সাংবিধানিক সংস্কার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা দিয়েছে কমিশন, কিন্তু তা ভিন্নভাবে উপস্থাপন করছেন কেউ কেউ। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটিই যথেষ্ট নয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, লেজুবৃত্তিক ছাত্র শিক্ষক বা শ্রমিক রাজনীতি থাকতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে শুধুমাত্র সংবিধান সংক্রান্ত বিষয়গুলো, সংশোধনীগুলো বাদে বাকি অন্যান্য সমস্ত বিষয়, আইন কানুন বিধি বিধান, এগুলো সবই অথবা নির্বাহী আদেশের মধ্য দিয়ে বর্তমান সরকার বাস্তবায়ন করেই চলছে। আশা করা যায় খুব শীঘ্র সেটা বাস্তবায়ন হবে। যদি কোনো কিছু অনিষ্পন্ন থাকে বা অসম্পন্ন থাকে, সেটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। দীর্ঘ 2 দিন অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গণনা শেষ হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা জানান, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় এমনটা হয়েছে। বেলা 12টার দিকে এক সংবাদ সম্মেলনে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ফলাফল প্রকাশ করতে বিকেল 4:30 বাজতে পারে। জানান, 33 বছর পর জাকসু নির্বাচন হওয়ায় প্রথমবার হলো এমন অভিজ্ঞতা। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতেই ভোট গণনায় বেশি সময় লেগেছে বলেও দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এদিকে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামীকালের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাকসু নির্বাচনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে সিনেট ভবনের ভেতর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, সকাল থেকেই খোঁজখবর রাখছেন আপনি। এই যে ফল ঘোষণার সময় তো এগিয়ে এলো, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, আমাদেরও জানাবেন। দেখুন, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের একজন সদস্য এসে গণমাধ্যমকে আসলে জানিয়ে গেলেন যে ঠিক 4:30, অর্থাৎ এখন থেকে আর 26 মিনিট পরে আনুষ্ঠানিক যেই ফল ঘোষণা সেটি ঘোষণা করা হবে, এবং সেটি দীর্ঘ প্রতীক্ষার পর বলা যেতে পারে। কেননা গত পরশুদিন বিকেল 5টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে, এবং সেখান থেকে যদি শুরু করি হিসেবটা, তাহলে গত পরশুদিন 5টা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত 48 ঘন্টা সময় হয়। সেই 48 ঘন্টা সময় পরে এসে আজকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হতে যাচ্ছে। বেশ দীর্ঘ, বেশ লম্বা একটা সময়ের ব্যাপার। সেই সময় ধরে প্রতিটি হলের, প্রতিটি ব্যালট বাক্সের প্রতিটি ভোট পুঙ্খানুপুঙ্খভাবে তারা গণনা করেছেন, এবং আজকে
বেলা 2:30টার দিকে মূলত তাদের এই গণনা কার্যক্রম তারা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন এবং বাকি যে 2 ঘন্টা সেই সময়ের মধ্যে তারা সেই যেই ফলাফলের যেই আনুষ্ঠানিক যে শীট কিংবা ফলাফলের যে তালিকা সেটি তারা প্রণয়ন করেছেন, প্রস্তুত করছেন। সেটি এখন থেকে আর কিছুক্ষণ পরেই সেটি ঘোষণা করা হবে এবং সেই দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের এই কার্যালয়ে প্রার্থী সহ অনেকেই আসতে শুরু করেছেন। বিশেষ করে সংবাদকর্মীরা উপরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। অনেকেই আছেন যে একেবারে ভোটের দিন এসেছিলেন, আজ অবধি সেই ফলাফল অবধি অপেক্ষা করতে এই গত 2 দিন ধরেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা অপেক্ষা করছেন। সেই ফলাফলকে কেন্দ্র করে এই মুহূর্তে আসলে ভেতরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে। কমিশনের সদস্যরা তারা কিছুক্ষণ পরেই শুরু করবেন সেই প্রস্তুতি, একেবারে চূড়ান্ত মুহূর্তে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন কর্মকর্তা এখনও ভেতরে রয়েছেন। কিছুক্ষণ আগে কয়েকজন শিক্ষকও এসেছিলেন ভেন্যুটা পরিদর্শন করতে এবং তিনি জানিয়ে গিয়েছেন যে 4:30টার সময় ফল ঘোষণা করা হবে এবং সবাই আসলে ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পয়েন্টে বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সেখানে ফলাফল ঘোষণার এই কার্যক্রমটি সরাসরি দেখতে পারে। সুতরাং সব মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যেই আনুষ্ঠানিক ফল সেটি আর কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে অডিটোরিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জি তাজনুর, যেমনটি আপনি বললেন একদম আমরাও অপেক্ষা করছি, আপনার সঙ্গে আবারও যোগ দেবো, আপনি থাকুন। এবার আমরা একটু সিনেট ভবনের বাইরে যাব, আমার আরেক সহকর্মী হাসিবুল করিম বিজয়ের সঙ্গে কথা বলবো। বিজয়, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? কিছুক্ষণের মধ্যেই তো ফল ঘোষণা, কেমন দেখছেন ক্যাম্পাসের সার্বিক চিত্র আর নিরাপত্তা ব্যবস্থা? প্রার্থীরাও অপেক্ষা করছেন, শিক্ষার্থীরাও অপেক্ষা করছেন, জানাবেন আমাদের। ছোঁয়া, আমি কিছুক্ষণ আগেই ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে এসেছি। ক্যাম্পাসের বেশ কিছু স্থানে কিন্তু আসলে শিক্ষার্থীর উপস্থিতি খুব একটা বেশি আমি দেখতে পাচ্ছি না, কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে বৈরী আবহাওয়া চলছে, গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিও হচ্ছে। তবে আমি এখন আছি সিনেট ভবনের সামনে। সেখানে আমি যেমনটি দেখতে পাচ্ছি যে সিনেট ভবনের বিভিন্ন সিঁড়ি থেকে শুরু করে বারান্দাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা সেই তার দীর্ঘ প্রতীক্ষার যে ফলাফল, সেই ফলাফলের প্রতীক্ষা কিন্তু তারা আসলে করছে। এবং কিছুক্ষণ আগে আমরা মূলত আসলে জানতে পেরেছি যে ঠিক 4:30টা নাগাদ কিন্তু এই ফলাফল ঘোষণা করা হবে। দীর্ঘ প্রায় 48 ঘন্টা প্রতীক্ষার পর আসলে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা এবং নির্বাচনের যে আমেজ সেটি কাজ করছে। কারণ আমরা যেমনটি জানছিলাম যে 11 তারিখ নাগাদই কিন্তু আসলে যেদিন আসলে নির্বাচনটি হয়েছে সেদিন রাতেই ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল। তারপরে আস্তে আস্তে সেই সময়টি বাড়িয়ে আসলে নির্বাচনের ফলাফল ঘোষণা সময় অনেক বাড়ানো হয়। তার প্রেক্ষিতেই এখন প্রায় দীর্ঘ 48 ঘন্টা পর আসলে সেই ফলাফল দিবে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ছোঁয়া, শিক্ষার্থীরা কিন্তু ছাতা নিয়ে বিভিন্ন হল থেকে ইতিমধ্যেই আসা শুরু করেছে এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ছাতা নিয়ে হলেও তারা আসছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তারা তাদের মাঝখানে যে উৎসবের যে আমেজ সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি একটু বলতে চাই যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এই যে আমি এখনই একটু দেখাতে চাই যে মিছিল নিয়েও কিন্তু একটি প্যানেল আসছে। আমি যদি ভুল না করি জিতুর যে প্যানেলটি ছিল সেই জিতু কিন্তু এখন সিনেট ভবনে তার ফলাফল নিতে এসেছে এবং গণমাধ্যমের সাথেও কথা বলছে এবং সবার মধ্যেই যে একটি উৎসবের আমেজ কিন্তু কাজ করছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সেই দীর্ঘ প্রতীক্ষার যে ফলাফল রয়েছে সেটি আসলে জানতে পারবো। ছোঁয়া, বিজয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফের আলোচনায় মহাখালী ফ্লাইওভারের সেই সুড়ঙ্গ পথ। বছরখানেক আগে এটি বন্ধ করার কথা থাকলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, অথচ জায়গাটি ছিন্নমূল আর ভবঘুরে অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। কি আছে 24 ফুট লম্বা ও 3 ফুট চওড়া ওই সুড়ঙ্গে? SRS আলীর ছবিতে আরও জানাচ্ছেন আলামিন হক অহন। মহাখালী ফ্লাইওভার 1 কিলোমিটারের বেশি এই উড়াল সড়কের মাঝামাঝি একটি সুড়ঙ্গ পথ, যেখানে মাঝে মধ্যেই ছিন্নমূল ও ভবঘুরেদের ঢুকতে দেখা যায়। ফ্লাইওভারের চওড়া কংক্রিটের খুঁটিতে 2 পাশ থেকে যুক্ত হয়েছে 2টি স্প্যান। সড়ক পৃষ্ঠে বিভাজক অংশে স্প্যানের লোহার পাতগুলো পরস্পরের সাথে পুরোপুরি মেশানো নেই। এতে তৈরি হয়েছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চির একটি সুড়ঙ্গ পথ। এইটুকু গর্ত গলিয়ে ভেতরে ঢোকা আনারি মানুষের কাজ নয়, তবে কৌতূহলী এই পথচারীর ইচ্ছে ভেতরে প্রবেশের।
খুব বেশি কঠিন কিছু না, যে কেউ একটু চেষ্টা করলে এর ভেতরে ঢুকতে পারবেন। আমরাও দেখতে চাই কি আছে ভেতরে। দুই স্প্যানের সংযোগস্থলেই তৈরি হয়েছে একটি ফাঁপা অংশ, যার দৈর্ঘ্য প্রায় 27 ফুট, তবে সুড়ঙ্গের পৃষ্ঠতল 24 ফুট। 4 লেনের উড়াল সড়কের পেটের ভেতর যেন আস্ত এক লম্বা কক্ষ। কি নেই এখানে? অধিকাংশই মাদক গ্রহণের সরঞ্জাম। দেখা মেলে নারীদের ছিনতাই হওয়া ব্যাগসহ নানান কিছু। আছে উৎকট গন্ধ। আমি বাইকের কাছে চলে গেছি কতটুকু দৌড় দিয়ে, এর মধ্যে দেখি যেখানে যে গর্তটা, এই গর্তের মধ্যে ধাপ করে পড়ছে। 10 সেপ্টেম্বর এক নারীর মোবাইল ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী এর ভেতরে ঢুকে যান। পরে পুলিশ এসে ভেতর থেকে উদ্ধার করে বালিশ, তোশক সহ অনেক কিছুই, যেখানে আবাস গড়েছে ছিন্নমূল ও ভবঘুরেরা। দেখি ওই মহিলা নামে, ছেঁড়ারা নামে, কেউ ডেন্ডি নিয়ে যায়, কেউ আবার কিছু কিছু আছে যে ছিনতাই করে এর মধ্যে ঢুকে পড়ে। এখানে আমি মূলত প্রতিদিন যাওয়া আসা করি। সেদিন আমার চোখে পড়ছে যে একটা মহিলা আর একটা পুরুষ নিচে নামতেছে। পরে আমি এসে দেখি যে এখানে মানে আমি সাইকেল নিয়ে যাওয়ার পথে দেখছিলাম, পরে ওখানে সাইকেল থেকে রেখে এসে দেখি যে ওনারা দুজন নাই। মূলত এখানে ঢুকে ওনারা কোথায় চলে যায় আর দেখা যায় না। মানে জনশুমারি ও গৃহ গণনার সবশেষ তথ্য বলছে দেশে 22,119 জন ছিন্নমূল রয়েছে। কিছু বেসরকারি সংস্থা বলছে ঢাকা শহরেই 1.25 লাখ ছিন্নমূল মানুষের বসবাস। দেশে দিন দিন বাড়ছে ছিন্নমূল এবং ভবঘুরে মানুষের সংখ্যা। এসব মানুষ কে কোথায় বসবাস করছেন তার নির্দিষ্ট পরিসংখ্যান নেই কোনো হিসাব। জীবনের মূল স্রোতে তাদের যদি আনা যায় তাহলেই কমবে অপরাধ। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজার জেলা স্টেডিয়ামে সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্টেডিয়াম এলাকায়। এর আগে শুক্রবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরুর আগে রণক্ষেত্রে পরিণত হয় কক্সবাজার জেলা স্টেডিয়াম। শত শত দর্শক গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকতে গেলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতেই বাধে সংঘর্ষ, আহত হয় অর্ধ শতাধিক। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ। নেত্রকোনার খালিয়াজুড়িতে স্পিডবোট ডুবে নদীতে নিখোঁজ 4 শিশুর একজনের সন্ধান মিলেছে। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় উষামণি নামের ওই শিশুকে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ থাকা শিশুরা হলো লায়লা আক্তার, সামিয়া আক্তার ও শিরিন আক্তার। তাদের সবার বাড়ি উপজেলার আন্ধাই গ্রামে। এর আগে শুক্রবার বিকেলে খালিয়াজুড়ির পাঁচহাটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং বোটের সংঘর্ষে নিখোঁজ হন ওই 4 জন। গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ, শিক্ষক ও বঞ্চিত কর্মকর্তারা। তাদের বক্তব্য, নানা ক্ষেত্রে যেভাবে বৈষম্য দেখা যাচ্ছে এতে আরও একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে সিভিল সার্ভিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল আলোচনা সভা। সেখানেই তারা এই মন্তব্য করেন। বলেন, গণঅভ্যুত্থানের পর পদোন্নতি এবং বিগত আমলের বঞ্চিত কর্মকর্তাদের সব সুবিধা কুক্ষিগত করেছে প্রশাসন ক্যাডার। বাকি 25 ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগও কম। উপসচিব পদে কোটা থাকায় সবশেষ পদোন্নতিতে তারা বঞ্চিত হয়েছেন। তাদের অভিযোগ, যার যে বিষয়ে জ্ঞান নেই তারাই বেশিরভাগই মন্ত্রণালয় ও প্রশাসন চালাচ্ছেন। এই অবস্থায় বৈষম্য জিয়ে রাখলে আবারও গণঅভ্যুত্থান হতে পারে, সে বিষয়ে সতর্ক করেন বক্তারা। সেটা করে দেব, বিনিময়ে আমাদের জন্য এই ছোটই বন্দোবস্তটা করে দেবেন। অসৎ রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র তাদের একটা চক্র গড়ে ওঠে। সর্বক্ষেত্রে বৈষম্য নিরসন করবে, সেটি আসলে সরকার পারেনি। এই ব্যর্থতা অবশ্যই সরকারের। মানুষের মধ্যে যে একটি চেতনা জাগ্রত হয়েছিল, দুঃখের সাথে বলতে হয়, সেই চেতনা আমরা আসলে ধরে রাখতে পারিনি। আপনারা ওখানে বসে বসে নির্দিষ্ট সময় অফিস করবেন, স্বাক্ষর করে চলে যাবেন, গদাই লস্করি চালে চলবেন, মাঠ পর্যায়ে কাজে অন্যরা থাকবে। এই বিভেদ দূর করতে হবে সবার। পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর স্কাটন থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল
নাহিদুল ইসলামের বিরুদ্ধে। মেহেরপুরের পুলিশ সুপার ছিলেন নাহিদুল ইসলাম। গত 28 জুলাই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়, জনস্বার্থে নাহিদুল ইসলামকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আজ এশিয়া কাপের মঞ্চে বাঘ সিংহের লড়াই। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ম্যাচের আগে টিম হোটেলে বিশ্রামে কাটালেও লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়াচ্ছে টাইগারদের। সবশেষ টি-20 সিরিজে লঙ্কা জয় করার আগে গত ওয়ানডে আর টি-20 বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নাকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে লিটন দাসের দল। আবুধাবিতে খেলার সেই অভিজ্ঞতা শ্রীলঙ্কা ম্যাচে কাজে লাগাতে চায় বাংলাদেশ, বলছেন তানজিম সাকিব। অন্যদিকে লঙ্কানদের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশ ম্যাচ দিয়েই। চেনা প্রতিপক্ষ বাংলাদেশকে হারিয়ে উইনিং নোটে এশিয়া কাপ অভিযান শুরু করতে চায় চারিত আসালঙ্কার দল। আন্তর্জাতিক টি-20তে ক্রিকেটে পেরিয়ে গেছে প্রায় 2 দশক, যেখানে ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশের পাশাপাশি এখনও পিছিয়ে আছে শ্রীলঙ্কা। 2015 সাল থেকে শীর্ষ 10 দলের মাঝে এই 2 দলের রান রেট সবচেয়ে কম। এখন প্রশ্ন জাগে, এশিয়ার অন্য দেশগুলোর সাথে তাল মিলিয়ে কেন চলতে পারছে না এই 2 দল? পরিসংখ্যান বলছে সমস্যা অনেক থাকলেও উন্নতির চিহ্ন সামান্যই। আন্তর্জাতিক টি-20তে অর্ধেকেরও বেশি সময় ধরে রান রেটের দিক থেকে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 2015 সাল থেকে এখন পর্যন্ত 2 দলই প্রায় সব সময় শীর্ষ 10-এর মাঝে ছিল তলানির দিকেই। এছাড়া তাদের ব্যাটিং দুর্বলতা পাওয়ার প্লে, মিডল অর্ডার ও ডেথ ওভার সব পর্যায়েই ছিল। যদিও সাম্প্রতিক সময়ে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ও ডেথ ওভারে বাংলাদেশ গড়পড়তা মানে পৌঁছেছে, তবে সামগ্রিক চিত্র এখনও নাজুক। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেনফোর তথ্য অনুযায়ী 2015 সাল থেকে রান রেটের দিকে চোখ রাখলে দেখা যায় এশিয়ার ক্ষমতাশালী দল ভারতের রান রেট 8.91, সেখানে বাংলাদেশের 7.58 আর শ্রীলঙ্কার 7.66। এছাড়া ঘরের মাঠে যেখানে দক্ষিণ আফ্রিকার রান রেট 9, সেখানে বাংলাদেশের 6.6 আর শ্রীলঙ্কার 7.3। সেই সাথে এই 2 দলের ব্যাটিং গড়ও সবচেয়ে কম। কিন্তু প্রশ্ন জেগেছে, কেন দীর্ঘ সময় ধরেই ব্যাটিংয়ে ঢুকছে এই 2 দল? ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের উইকেটগুলো, বিশেষ করে প্রেমাদাসা ও মিরপুর স্টেডিয়ামের উইকেট এতটাই স্পিন বান্ধব যে ব্যাটাররা আক্রমণাত্মক খেলার মানসিকতা বা দক্ষতা তৈরি করতে পারে না। 2023 সালের আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগে প্রেমাদাসার উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সানাত জয়াসুরিয়া। আর কয়েক মাস আগেই মিরপুরের উইকেটকে বলা হয়েছিল এটি আন্তর্জাতিক মানের উইকেট নয়। টি-20-র মূল প্রাণ পাওয়ার হিটিং। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড কিংবা ভারত নিয়মিতই এমন ব্যাটার তৈরি করে যাচ্ছে যারা শেষ ওভারে 20 রান তোলার ক্ষমতা রাখে। আর বাংলাদেশ ও শ্রীলঙ্কাতে এ ধরনের ক্রিকেটার হাতে গোনা। সেই সাথে এই ফরম্যাটে যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ভয়ডরহীন ক্রিকেট খেলছে, সেখানে চাপের মুখে পড়লে ব্যাকফুটে চলে যান লঙ্কান ও টাইগার ব্যাটাররা। ছোট স্কোর তাড়া করতে গেলেও ঝুঁকি নিতে ভয় পান তারা। টি-20 ক্রিকেটে দীর্ঘমেয়াদী রান রেট সমস্যার সমাধান চাইলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ঘরের মাঠের উইকেটের মানোন্নয়ন জরুরি। ব্যাটারদের এমন পরিবেশে খেলতে হবে যেখানে তারা আক্রমণাত্মক ও আধুনিক টি-20-র সাথে মানিয়ে নিতে পারে। যতদিন না তারা খেলার ধরন বদলাতে পারছে, ততদিন শীর্ষ দলের সঙ্গে পাল্লা দেয়া দুঃসাধ্যই থেকে যাবে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন নারী বিষয়ক সম্পাদক পদে দাঁড়ানো এক প্রার্থী। কাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন প্রার্থীরা। এর আগে বাতিল হওয়া 7 প্রার্থীর 5 জন আপিলের মাধ্যমে বৈধতা ফিরে পেয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্রে গড় মিল থাকায় জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেছে কমিশন। প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কাজও সম্পন্ন করেছে রাকসু কর্তৃপক্ষ। রাকসুতে ভিপি পদে 20, জিএস 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী রয়েছেন। চলতি বছরের বর্ষা মৌসুমে পদ্মার তীরবর্তী অঞ্চলে আবারও ছড়িয়েছে রাসেলস ফাইবার আতঙ্ক। এই সাপের কামড়ে রাজশাহী মেডিকেলে এবার গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি রোগী এসেছে।
আহতদের বেশিরভাগ কৃষক ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছেন। দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা থেকে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন কৃষক মিঠুন রায়। রাসেল বাইপাস জমিতে সাহার দিয়েছিলাম ধান খেতে, তারপরেই কামড় দেয়। বাড়ি আসি, বাড়ি থেকে তখন আবার রাজশাহী আসি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 14 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ছিল মোট 8 জন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আহতদের বেশিরভাগই মাঠে ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছেন। যারা সচেতন তারা হাসপাতালে যাচ্ছেন, আর যারা এখনো অসচেতন তারা গ্রামের ওঝার কাছে গিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেই পারছেন না। জঙ্গলে আমার মা পাটা যেমন পড়ে লাগে কিছু একটু নুচে নিল, বাসায় এসে দেখি একটু রক্ত বাড়াইছে আর প্রচুর ব্যথা করছে। বাড়িতে ধরে এসে বলছে আম্মু আমাকে সাপে কামড় মেরেছে, পাড়াতে সাপ পরে আছে, ওর কাছে গেছিল তো ওরা বলছে আমি পারি না, তুমি মেডিকেলে নিয়ে চলে যাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি বছর বর্ষা মৌসুমে এই হাসপাতালে সাপে কাটা রোগী সেবা নিয়েছেন মোট 359 জন। এর মধ্যে 13 জন আসেন রাসেল ভাইপারের কামড়ে। এই মৌসুমে হাসপাতালে মারা গেছেন মোট 3 জন সাপে কাটা রোগী। যত দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার চিকিৎসা সেবাটা শুরু করতে আমরা পারবো। কেননা অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা। আমি যদি অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারি সময়ের মধ্যে, সেই রোগীকে কিন্তু বাঁচানো বা সুস্থ করা অনেকাংশে জটিল হয়ে পড়ে। সাপের দংশনের পর সঠিক সময়ে হাসপাতালে না আসা ও জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে অ্যান্টিভেনাম না থাকায় সাপে কাটা রোগীর বিপদ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। তারা বলছেন রাসেল ভাইপারের কামড়ে রোগীর শারীরিক কিছু পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে, যে ক্ষেত্রে আইসিইউ সেবা দিতে হচ্ছে। আমাকে যে সাপে কামড় দিক না কেন, সেটা বিষধর হোক বা বিষবিহীন হোক, আমাকে সেটা নিয়ে আসলে মাতামাতি না করাই ভালো। আমাদের সবার আগে যেটি করতে হবে, নিকটস্থ হাসপাতালে যেতে হবে। সাপে কাটার পরে ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক এগুলোর কোনো গুরুত্ব নেই। পদ্মা তীরবর্তী এলাকায় রাসেল ভাইপারের উপদ্রব বেশি হওয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী 15 দিনের মধ্যেই রামেক হাসপাতালে একটি বিশেষায়িত ইউনিট চালু করার কথা রয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। দর্শক, আমরা সংবাদের এই মুহূর্তে আবার একটু জাকসু নির্বাচনের খবর জানবো। সিনেট ভবনের বাইরে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই ফলাফল ঘোষণার আপডেট কি এবং কতক্ষণ নাগাদ অপেক্ষা করতে হবে আমাদের? ছোঁয়া আর বেশিক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে না, দীর্ঘ 48 ঘন্টা যেহেতু পেরিয়ে গেছে এবং তারা বলেছে যে 4:30 নাগাদই আসলে তারা ফলাফল দিবে। যেহেতু ঘড়িতে এখনও সময় 4:30, 4টা বেজে 37 মিনিট, 7 মিনিট এখনও 7 মিনিট অতিক্রম হয়ে গিয়েছে। আমার ধারণা মতে তারা যেমনটি বলছেন নির্বাচন কমিশন কিছুক্ষণের মধ্যেই আসলে ফলাফল দিয়ে দিবে। আমি একটু আগের ঘন্টার খবরেও আপনাকে জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু আসা শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু পুরো সিনেট ভবন শিক্ষার্থীতে পরিপূর্ণ হয়ে গেছে বলা চলে। এবং যে আসলে আমেজটি আমরা এত দীর্ঘ প্রতীক্ষা করছিলাম, যে ফলাফলের যে আমেজটি আমরা আসলে পাবো, সেটি এখন আমরা কিছুটা দেখতে পাচ্ছি। আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সাথেও কথা বলতে চাই যারা দীর্ঘ প্রতীক্ষা আসলে এখানে করেছিল এবং সারা রাত অপেক্ষায় ছিল। এরকম একজন শিক্ষার্থী আমার সাথে সরাসরি এখন যুক্ত হবেন। তার কাছে একটু জানতে চাই যে আপনি তো সারা রাত ছিলেন এখানে সিনেট ভবনে, তো এখন আসলে এই দীর্ঘ প্রতীক্ষার পর 48 ঘন্টা পর যেহেতু এই ফলাফলটি ঘোষণা হচ্ছে, এখন কেমন লাগছে, কেমন আমেজ বিরাজ করছে আপনাদের কাছে? অবশ্যই অনেক 33 বছর এবং আমি প্রীতিলতা হল সংসদের পোলিং এজেন্ট ছিলাম। অবশ্যই কালকে সারা রাত 9টা থেকে আমাদের একজন টিচার মারা গিয়েছেন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও আমরা আজকে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত আমার প্রভোস্ট ম্যাম, আমার অন্যান্য ম্যামরা শোক কাটিয়ে তারা আমরা এই গণনা কার্যক্রম সম্পন্ন করেছি। অবশ্যই এত কষ্টের পর এখন ফলাফল পাবো, অবশ্যই এর জন্য ভালো লাগছে। তবুও প্রশাসনের অনেক ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, অব্যবস্থাপনা ছিল। আমরা সেই অব্যবস্থাপনা কাটিয়ে উঠে যে আজকে ফলাফলটা ঘোষণা করতে পারছি, এটা মনে হয় আজকের জন্য সফলতা। আর আপনাদের যারা ছিলেন নিরাপত্তা বাহিনী কর্মী এবং আপনারা সাংবাদিক, সবাইকে অনেক কৃতজ্ঞ যে আপনারা ধৈর্য ধরে এই 3 দিন ধরে আজকে এই ফলাফল জানার জন্য আপনারা অপেক্ষা করেছেন। আর আশা করি আরেকটু অপেক্ষা আপনারা করবেন এবং আমরা চাই যে আপনারা যত ধরনের অবস্থা ছিল আপনারা এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রতি আবেদন। এবং আমাদের স্যার ম্যামরা যথেষ্ট কষ্ট করেছে এই 3 দিন ধরে, তাদের কষ্টের অ্যাটলিস্ট পরিশ্রমের একটা অবশ্যই আপনারা সম্মানটুকু দিবেন। কারণ আমরা ফেসবুকে অনেক
অনেকভাবে দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে যে গণনা করতে কত সময় লাগে, বাট আপনাদের বুঝতে হবে যে আমাদের মেশিন নেই, আমাদের হাতে আমাদের ম্যামরা কাজ করেছেন, স্যার ম্যামরা কাজ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা দেখাবেন, এটাই আশা করব। আর আজকের ফলাফল সুন্দর হবে, আমাদের নির্বাচন যতটুকুই ছিল ভুল ত্রুটি কাটিয়ে ভালো হবে আশা করি, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ছোঁয়া শুনছিলেন, তারা কিন্তু আসলে দীর্ঘ প্রতীক্ষার পরও তাদের মধ্যে একটি আমেজ কাজ করছে এখন, যেহেতু অনেকক্ষণ পর আসলে তাদের ফলাফল ঘোষণা করা হবে এবং বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনার কথাও তারা জানাচ্ছিলেন। আমরা আরও বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, এতক্ষণ পর যে আসলে ফলাফল ঘোষণা হচ্ছে, অনেক নাটকীয়তার মাঝখানে অনেক নাটকীয়তা হয়েছে, তো এখন আসলে দীর্ঘ প্রতীক্ষার পর যে এই যে ফলাফল ঘোষণা হচ্ছে, আপনাদের মাঝখানে কেমন আনন্দ বিরাজ করছে আসলে, বা কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আছে নাকি? দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের ভার্সিটি ক্যাম্পাসে, তো এটা নিয়ে আমরা খুবই আনন্দিত। আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। আমি নিজেও একজন প্রার্থী, আমি আমার মীর মোশাররফ হোসেন হল থেকে কমন রুম সম্পাদক পদে দাঁড়িয়েছিলাম এবং আমি ওই আনঅফিসিয়ালি সেখানে আমি বিজয় লাভ করেছি। তো এখন যে পরিস্থিতি, আমাদের প্রশাসন কিছু ভুল করেছে, কিছু বাধা আসছে আমাদের নির্বাচনের রেজাল্ট ফলাফল প্রকাশ করা নিয়ে, যেটা আমাদের আমরা দেখলাম ডাকসু নির্বাচনের ক্ষেত্রে, যেটা নির্বাচনের রাতেই আমাদের ফলাফল দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের জাকসুতে সেটা হয়নি। আমাদের এখানে দীর্ঘ 48 ঘন্টার পর আমরা ফলাফল পাইনি, কিন্তু আমরা শিক্ষার্থীরা এখানে দমে যাইনি। আমরা শিক্ষার্থীরা আমাদের প্রশাসনের বিরুদ্ধে কড়া অভিযান নিয়ে আমাদের ফলাফল ইতিমধ্যে আপনারা একটু পরে আমরা ফলাফল পেতে যাচ্ছি। তো এটা নিয়ে আমরা খুবই খুশি। আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আমরা খুবই আনন্দিত। আমরা চাই আমাদের নির্বাচিত যারা প্রার্থী তারা ন্যায় ও সুষ্ঠুর পথে থেকে আমাদের ক্যাম্পাসটাকে এগিয়ে নিয়ে যাক, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে তুলে ধরুক। আমরা এটাই চাই, আমাদের এটাই আশা। খুবই আনন্দিত আমরা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ছোঁয়া, তারা তাদের আনন্দের কথা তারা বলছিলেন এবং এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু, যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কারো হাতে কিন্তু ছাতা, তারা কিন্তু এই সব কিছু উপেক্ষা করেই তারা তাদের এই ফলাফল আসলে আজকে নিতে এসেছে এবং তারা শেষ পর্যন্ত আসলে অপেক্ষা করবে। এবং তারা যেমনটি বলছিলেন আমাদের, মূলত তারা ভোটটি হাতে গণনার ফলাফল হিসেবে কিন্তু এত দেরি হয়েছে এবং এর মধ্যে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে, নতুন নির্বাচন কমিশনার এসেছে, তিনি তার দায়িত্বে আসলে সম্পূর্ণ কাজটি তারা করছেন এবং এখানে শিক্ষার্থীদের মধ্যে বেশ আমেজ কাজ করছে। প্রত্যেকটি সিনেট ভবনের যে বারান্দাগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় আসলে শিক্ষার্থীরা কানায় কানায় পূর্ণ। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলতে চাই। এতক্ষণ পর যে আসলে এই ফলাফল দেওয়া হচ্ছে, কেমন লাগছে আপনার একটু জানাবেন, পাশাপাশি একটু বলবেন যে সার্বিক ব্যবস্থাপনা আসলে কেমন দেখেছেন, কি ত্রুটি বা কি ছিল আপনার কাছে মনে হয়, একটু জানাবেন আমাকে। আচ্ছা, আমাদের জাকসু নির্বাচন আজকে বিগত 33 বছর পর হচ্ছে, এটা নিয়ে আমরা খুবই আনন্দিত এবং আমরা যারা জাহাঙ্গীরনগরবাসী আছি, জাহাঙ্গীরনগরবাসী মানেই হাজার শরীরে এক প্রাণ, সেই এক প্রাণে এক দাবি, সেটা হচ্ছে জাকসু। সে জাকসু হতে হবে, তার জন্য আমরা সকল প্রতিকূলতা পার করে আজকে এই পর্যায়ে এসেছি এবং যেটাকে বলা হচ্ছে যে নানা নাটক বলা হচ্ছে বা নানা ষড়যন্ত্র বলা হচ্ছে, সেটা আসলে কোনোই ষড়যন্ত্র না। আমরা আসলে পরিস্থিতি শিকার। আমাদের যে ভোট গণনা, আমি গতকালকে এবং আজকে সারা রাত প্রায় সিনেটের মধ্যেই ছিলাম অ্যাজ এ পোলিং এজেন্ট এবং সেখানে আমি দেখেছি যে প্রত্যেকে মানে হাড় ভাঙা পরিশ্রম করেছে। প্রত্যেক প্রার্থীর এজেন্ট থেকে প্রত্যেকে যারা নির্বাচন কমিশনের প্রার্থী আছে, প্রত্যেকে হাড় ভাঙা পরিশ্রম করেছে, কারণ আমাদের গণনা সিস্টেমটা ছিল ম্যানুয়াল। আমরা প্রত্যেকের হাতে গণনা করা লাগছে জিনিসটা, তাই এটাকে নাটকীয়তা বলার কোনো সুযোগ নেই। আমরা পরিস্থিতির শিকার। আমরা যেন একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারি, সেজন্যই আসলে এত দেরি করা এবং আমরা জানি ধৈর্যের ফল মিঠা হয় এবং সেটাই হয়েছে। শুনছিলেন ছোঁয়া, তারা কিন্তু তাদের বক্তব্য জানাচ্ছিলেন এবং তারা আসলে দীর্ঘ অপেক্ষা করলেও কিন্তু তারা তাদের মধ্যে যে আমেজ বিরাজ করছে এবং আস্তে আস্তে ভিড় বাড়ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে স্লোগানের শব্দ শুনতে পাচ্ছি, আনন্দ ফুর্তি উৎসব, যেহেতু দীর্ঘ 33 বছর পর আসলে এই জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। তো শিক্ষকরাও বলছিলেন যে তারা মূলত অনেক দিন পর আসলে এই জাকসু নির্বাচনের ফলাফল হিসেবে হয়তো কিছুটা দেরি হয়েছে, তবে শিক্ষার্থীরাও বলছিলেন যে সবাই আসলে বেশ পরিশ্রম করেছে এই ফলাফল, সঠিক যে ফলাফল বা গ্রহণযোগ্য ফলাফল যেন হয়, সেই জন্য তারা ব্যালট গুলো হাতেই গণনা করেছে, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে তারা ব্যালট গণনা করেছে।
এছাড়া যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচনে কিন্তু ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, ছাত্রদলের যে প্যানেল সহ 5টি প্যানেল কিন্তু নির্বাচনটি আসলে বয়কট করেছে এবং যে প্যানেলগুলো এখন পর্যন্ত বয়কট করেনি সেই প্যানেলগুলোর যারা সমর্থনে রয়েছে বা যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সিনেট ভবনে তাদের ফলাফল নিতে এসেছে। তাদের মধ্যে একটি উদ্বেগ কাজ করছে, কারোর মধ্যে উৎকণ্ঠা কাজ করছে, অনেকের মধ্যেই আসলে অনেক আশা যে জাকসু নির্বাচনের মাধ্যমে তারা মূলত তাদের বিশ্ববিদ্যালয়ের যে দাবি রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো মূলত আসলে সমাধান করবে যারা আসলে নির্বাচিত হবে। এছাড়াও যদি বলি যে বেশ কয়েকটি দল বয়কট করার পরও কিন্তু ক্যাম্পাসের মধ্যে যে বেশ কিছু আমেজ আমরা আসলে লক্ষ্য করতে পারছি এবং তাদের মধ্যে আমরা বেশ আনন্দ উদ্দীপনাও কাজ করছে। এবার কিন্তু জাকসু নির্বাচন বেশ আসলে নাটকীয়তার মধ্য দিয়ে আসলে শেষ হতে যাচ্ছে। আমরা এখনও ফলাফল আসলে ঘোষণা করা হয়েছে কিনা সেই তথ্যটি এখনও জানতে পারিনি। হয়তো কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে এবং এর পরবর্তীতে আসলে আমরা জানাতে পারবো যে ফলাফলের পর বিভিন্ন জয়ী প্রার্থী যারা রয়েছে তারা মিছিল নিয়ে হয়তো বের হবে, তখন আমরা সরাসরি তাদের মিছিল সহ আরও নানা কর্মকাণ্ড আমরা আসলে আপনাদের দেখাতে পারবো। ছোয়া বিজয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সেতু নির্মিত হলেও নেই দুপাশের সংযোগ সড়ক। গাইবান্ধার ঘগুয়া গ্রামে এই বেহাল দশা। বিকল্প হিসেবে বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করছে গ্রামবাসী। তোলা যাচ্ছে সাইকেল বা মোটরসাইকেলের মতো হালকা যানবাহন। এই গাফিলতির জন্য ঠিকাদার আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করছেন স্থানীয়রা। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাত্র 30 ফুটের সেতু, তাতেই খরচ 34 লাখ টাকা। কিন্তু পুরোপুরি নির্মাণ কাজ শেষ না হওয়ায় ওঠানামা করার ভরসা বাঁশের চাটাই পাতা সাঁকো। এটি সুন্দরগঞ্জের ঘগোয়া গ্রামের দৃশ্য। 2023-24 অর্থ বছরে গাইবান্ধার এই গ্রামে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে সেতু নির্মাণের কাজ পায় আইকন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। পরে হাত বদল হয়ে কাজটি বাস্তবায়ন করেন গোলাম মাওলা নামের স্থানীয় এক ঠিকাদার। চুক্তি অনুযায়ী গেল বছরের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় গড়ায় চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত। এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে বরাদ্দের প্রায় 26 লাখ টাকা, অথচ বানানো হয়নি দুপাশে সংযোগ সড়ক। এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। এই অবস্থায় হেরা সাইডা চলে গেছে। এখন মানুষ যে কত যাতায়াত অসুবিধে, সবাই মিলে বাস টাস কাইটা তারপর যে একটা সাঁকো দিয়ে দিছে, ভেঙে গেছিল, তারপর আবার ঠিক করছে, করার পর তারপরেও একটু মানে অসুবিধা। স্টুডেন্টরা স্কুল যাবে মানে কখন যে পা পিছলে পড়ে যাবে বা কখন দুর্ঘটনা ঘটবে সেটা আমরা কেউ বলতে পারি না। সেতুর সংযোগ স্থাপনে এলাকাবাসীর উদ্যোগে তৈরি সাঁকোটিও হয়ে গেছে নড়বড়ে। প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ঠিকাদার আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতিকে দুষছেন গ্রামবাসী। মাথার উপর দিয়ে উঠলে ভয় লাগে, বাচ্চা কাচ্চাও তো স্কুল যাইতে চায় না। দায় সারা কাম করে চলে গেছে ওরা, অনেকে তো যাইতে পারে নাই পাশ দিয়ে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও কেন সংযোগ সড়কের কাজ হয়নি এমন প্রশ্নে ক্যামেরা দেখেই এড়িয়ে যান উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। অসংগতি নিয়মের বিষয়টা আপনি আমাকে বলবেন। এ বিষয়ে দ্রুত তদন্ত করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ এবং ঠিকাদার সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ঠিকাদারের গাফিলতি না কোথায় গাফিলতি আমি খোঁজ নিয়ে দেখি এটা জানাতে পারি। এস্টিমেটে কি ছিল, ঠিকাদার কতটুকু কমপ্লিট করেছে, যদি অনিয়ম থাকে তাহলে তো অবশ্যই বিধিমতো ব্যবস্থা হবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এশিয়া কাপে কাল ভারত পাকিস্তান। দুঃখিত দর্শক, কুষ্টিয়া দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। মুহূর্তে তলিয়ে গেছে সীমান্তের একমাত্র নিরাপত্তা বলয় উদয়নগর বিজিবি ক্যাম্প। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ নিশ্চিহ্ন হয়েছে অনেকের বসতভিটা। সম্প্রতি 70 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা দিলেও তা এখনও আলোর মুখ দেখেনি।
কয়েকদিন আগেও দৃশ্যমান ছিল বিজিবির উদয়নগর ক্যাম্প, এখন পদ্মার গর্ভে বিলীন। টিকে আছে শুধু ওয়াচ টাওয়ার, শঙ্কা সেটিও বিলীন হতে পারে যে কোনো সময়। কুষ্টিয়ার দৌলতপুরে ভাঙছে পদ্মার পাড়, নদী তীরবর্তী অনেকেই এরই মধ্যে ঘরবাড়ি ছেড়েছেন। যারা ভিটেমাটি আঁকড়ে আছেন তারা রয়েছেন ঝুঁকিতে। পানি উন্নয়ন বোর্ডের মতে গেল 2 বছরে উদয়নগরে 800 মিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে। নদী ভাঙা যায়, এখন আমরা গরিব মানুষ, আমাদের খুব কষ্ট থাকার, আমাদের জায়গা সম্পদ নাই। স্কুলের মালামাল সহ ঘর সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে, কিছুই আমরা রক্ষা করতে পারি নাই। ক্যাম্প গাঙ্গে ভাঙ্গে লইয়াছে গা, এখন তো গরিব মানুষ সবাই বাড়িঘর ভাঙতে আছে। 17-18 বার হবে বাড়ি ভাঙতে ভাঙতে আমরা এই পর্যন্ত গায়ে পৌঁছাইছি। ভাঙনের পাশাপাশি রয়েছে বন্যার ধাক্কা, তলিয়ে যায় ফসলি জমি সহ বসতবাড়ি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। রাত্রে আমাদের বাড়ির মানুষ কেউ ঘুমাতে পারে না, মানে রাত ভরে জেগে থাকে যে কখন যার নদীতে বাড়ি পড়ে যায়। স্থায়ীভাবে একটা বাঁধ দেয়, তাহলে আমরা হয়তো এই 12-14 হাজার লোক আমরা হয়তো যদিও বা কষ্টে খাই, তবু আমরা হয়তো এখানে থাকতে পারবো। অরক্ষিত সীমান্তে নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করছে বিজিবি। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবি তাদের কণ্ঠেও। একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত রেখেছি। আমরা আশাবাদী আমাদের বিওপি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ জনগণের স্বার্থে যদি একটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হলে মূলত এখানে এই বাঁধ বা এই ভাঙনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হব। ভাঙন রোধে দৌলতপুরে 13,500 মিটার বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। এবার খেলার প্রসঙ্গ। এশিয়া কাপে কাল ভারত পাকিস্তান মহারণ। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে আলোচনায় অনেক ইস্যু। এবারেই প্রথম একসাথে টস করবেন সালমান আলী ও সূর্যা কুমার। টস রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ ডিউ ফ্যাক্টর। ম্যাচ ভেন্যু দুবাইতে। নিজেদের প্রথম ম্যাচে ভারত 57 রানে অল আউট করেছে ইউএইকে, আর পাকিস্তান 67 রানে গুড়িয়ে দিয়েছে ওমানকে। এশিয়া কাপের লড়াই বিবেচনা করলে সুপার সানডের ভারত পাকিস্তান মহারণ হবে এই দুই দলের 20তম ম্যাচ। এর আগের 19 দেখায় ভারত জিতেছে 10টি ম্যাচ আর পাকিস্তান জয় পেয়েছে 6 বার। তবে টি-20 ফরম্যাটের এশিয়া কাপে ভারত পাকিস্তান এর আগে মুখোমুখি হয়েছে 3 বার, যেখানে ভারত জিতেছে 2 ম্যাচ আর পাকিস্তান জয় পেয়েছে 1 বার। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত পাকিস্তান মহারণ। কেমন হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের পিচ? এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে এই দুবাইতেই আরব আমিরাতকে 57 রানে অল আউট করে ভারত। তবে রান তাড়া করতে নেমে আবার 4 ওভার 3 বলেই জয় তুলে নেয় সূর্যা কুমারের দল। অন্যদিকে পাকিস্তান শুক্রবার নিজেদের প্রথম ম্যাচ খেলেছে একই ভেন্যুতে। ওমানকে পাকিস্তান অল আউট করে 67 রানে, যদিও আগে ব্যাটিং করে 7 উইকেটে 160 রান করেছিল সালমান আলী আগার দল। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে স্পোর্টিং পিচ হয় দুবাইতে। ব্যাটার ও বোলারদের জন্য থাকে প্রায় সমান সুবিধা। তবে টস হতে পারে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ ডিউ। টস জেতা অধিনায়কের তাই আগে বোলিং করার সিদ্ধান্ত নেবার সম্ভাবনাই বেশি। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নতুন 2 অধিনায়ক সূর্যা কুমার যাদব আর সালমান আলী আগা। প্রথমবার টস করতে নামবেন একে অন্যের বিপক্ষে। যে কোনো ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানে দর্শকদের উপচে পড়া ভিড়। টিকিট ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে, 2 দেশের সবশেষ সংঘাতের পর এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। ম্যাচের আগের দিন পর্যন্ত নাকি পাওয়া যাচ্ছিল ম্যাচের টিকিট। অর্থাৎ আগ্রহ হারিয়েছে দর্শকরা, বিশেষ করে ভারতীয়রা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।